ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহে 1 ঘন্টা বাড়ল ভোটের সময়। সকাল 7:30টা থেকে শুরু হয়ে চলবে বিকেল 4:30টা পর্যন্ত। হবিগঞ্জ ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক সহ নিহত 2। ফরিদপুরে মৃত আত্মীয়কে দেখতে গিয়ে বাস চাপায় 2 ভাই সহ 3 জনের প্রাণহানি। এবং সরকারি প্রকল্পে পুকুর চুরি চলবে না, হুঁশিয়ারি উপদেষ্টা সাখাওয়াতের। ভোলা সেতু বাস্তবায়ন করবে আগামী সরকার, জানালেন উপদেষ্টা ফাউজুল কবির। স্বাগত ডিবিসি সারা বাংলা সংবাদে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, সাথে আছি আমি সানজিদা হক। এবার জানাবো খবরের বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে চলতি সপ্তাহের মধ্যে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে আলোচনা করে তারিখ জানানো হবে। আর ভোট গ্রহণের সময় বাড়ানো হয়েছে 1 ঘন্টা। সকাল 7:30টা থেকে শুরু হয়ে চলবে বিকেল 4:30টা পর্যন্ত। গণভোটের বিষয়ে ভোটারদের আগে জানানো হবে বিভিন্ন প্রচার প্রচারণার মাধ্যমে। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠক শেষে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি আরও জানান, সোমবার প্রবাসীদের ব্যালট ছাপা হবে, পাঠানো হবে পরের দিন। বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্বে রাখা হচ্ছে না। আমরা ভোটের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, সকালে আধা ঘন্টা এবং বিকেলে আধা ঘন্টা। অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30টা পর্যন্ত। গণভোটের প্রশ্নটা যাতে সহজে ভোটাররা আপনার কক্ষে প্রবেশের আগেই জেনে যান, এই জন্য প্রত্যেকটা কেন্দ্রে এই ব্যালটটা বড় আকারে ছাপিয়ে ভোটের লাইনের সামনে ঝুলানো থাকবে। হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে ট্রাক চাপায় রাজুকর নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। টাঙ্গাইলের কালীহাতিতে মোটরসাইকেল দুর্ঘটনায় 1 জন নিহত হয়েছেন। ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় 2 ভাই সহ 3 জন নিহত হয়েছেন। সকালে হবিগঞ্জের ঢাকা মৌলভীবাজার সড়কের মিরপুর ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক মারা গেছেন। পুলিশ জানায়, সকালে হাঁটতে বের হয়েছিলেন বাহুবল সানশাইন মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক রাজুকর। পথে শ্রীমঙ্গলগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টাঙ্গাইলের কালীহাতিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুতে ধাক্কায় 1 জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন 2 জন। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 3 জন। পুলিশ জানায়, ঢাকা থেকে আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে কুষ্টিয়ার কুমারখালী থেকে রওনা দেন 2 ভাই সুমন মণ্ডল ও রিমন মণ্ডল এবং প্রতিবেশী আশিক মোল্লা। পথে বরিশাল ফরিদপুর মহাসড়কে বাস চাপায় ঘটনাস্থলে 2 ভাই নিহত হন। আশিক মোল্লাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সরকারি প্রকল্পে পুকুর চুরি চলবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। সকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মিরগঞ্জ ফেরিঘাট এলাকায় মিরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করে কথা বলেন তিনি। নৌ উপদেষ্টা বলেন, দেশের বড় প্রকল্পগুলোর প্রধান অন্তরায় দুর্নীতি। প্রকল্প সময়মতো বাস্তবায়ন না হওয়া বড় সমস্যা। এ সময় উপস্থিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, ভোলা সেতু আগামী সরকার বাস্তবায়ন করবে। পাশাপাশি ভোলার গ্যাস স্থানীয়রা যেন ব্যবহার করতে পারে সেই ব্যবস্থাও নেওয়া হবে। এটা শুধু ব্রিজ হচ্ছে না, এটার সাথে কানেক্টেড রোডও হচ্ছে, যেটা ফজল কবির সাহেব একটু এক্সপ্লেন করবেন। তো আমি সংক্ষিপ্ত করে এটুকু বলছি এলাকাবাসীর জন্য যে এই ব্রিজটা আপনাদের একটা জিনিস খেয়াল রাখবেন, যে এখানে যেন বড় ধরনের কোনো চুরি চামারি না হয়। আমরা একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা এটা ডিসেম্বর মাসের মধ্যে এটা শেষ করব। আল্লাহর অশেষ শুকরিয়া যে আমরা সেই সময়সূচি অনুযায়ী আমরা কাজটা যেটা অনুমোদন সেটা আমরা দিতে পেরেছি। শুধুমাত্র ভাষা শিক্ষা বা প্রশিক্ষণের অভাবে বিদেশে বাংলাদেশিদের বেতন কম হয়, একে রাষ্ট্র ব্যবস্থার ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। উপদেষ্টা জানান, এই ঘাটতির কারণে বিদেশি চাকরিদাতারা বাংলাদেশিদের বঞ্চিত করে। দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। দেশের শিক্ষা কাঠামোর আলোচনা করতে গিয়ে তিনি বলেন, মানব সম্পত্তি বাংলাদেশের বড় সম্পদ। এই দেশের মানুষকে শিক্ষিত করে গড়ে তুলতে জিডিপির 5% শিক্ষা খাতে ব্যয়ের উপর গুরুত্ব দেন তিনি। উপদেষ্টা বলেন, শুধু অর্থ বরাদ্দ দিলেই হবে না, এর সঠিক ব্যবহার করতে হবে। জিডিপির 5%, শিক্ষার জন্য জিডিপির 5%, স্বাস্থ্যের জন্য বরাদ্দ করা হলো আমাদের জন্য অত্যন্ত জরুরি, কারণ মানব সম্পদ উন্নয়ন ছাড়া আমাদের কোনো উপায় নেই, আর মানব সম্পদ উন্নয়নের জন্য এই দুটো জিনিস দরকার।
অনির্দিষ্টকালের জন্য সারা দেশে মোবাইল হ্যান্ডসেট বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি। মোবাইলে দোকান বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার সংস্কার দাবি সহ রাজধানীর আগারগাঁয়ে বিটিআরসি কার্যালয়ে ঘেরাও করেছেন তারা। ব্যবসায়ীদের মূল দাবিগুলো হলো এনইআইআর সংস্কার, সিন্ডিকেট প্রথা বাতিল এবং মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করা। তাদের অভিযোগ, এনইআইআর বাস্তবায়ন হলে লাখো ব্যবসায়ী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী টেলিযোগাযোগ খাতের নিরাপত্তা নিশ্চিতে 16 ডিসেম্বর থেকে এনইআইআর ব্যবস্থা চালু হওয়ার কথা রয়েছে। এতে বন্ধ হয়ে যাবে নিবন্ধনবিহীন আমদানি করা মোবাইল। এখনো পুরোপুরি নেভেনি নরসিংদীর এনআর স্পিনিং মিলের তোলার গোডাউনের আগুন। শনিবার রাত 10টায় শিলমান্দিতে এই গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায় ভোর 6টা পর্যন্ত ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুরোপুরি নেভেনি। আগুন নেভাতে এখনো 5টি ইউনিট কাজ করছে, তবে গোডাউনে সুতা ও তুলা থাকায় আগুন পুরোপুরি নেভাতে দেরি হচ্ছে। এরই মধ্যে গোদামের বড় অংশ পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের শুরু বলে প্রাথমিকভাবে ধারণা করেছে ফায়ার সার্ভিস। নিজের নির্বাচনী এলাকায় গিয়ে জনসাধারণের তোপের মুখে পড়েছেন আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সকালে রহমতপুর বাবুগঞ্জ মোলাদি হিজলা সড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর মিরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যান ব্যারিস্টার ফুয়াদ। এ সময় তিনি বলেন, স্থানীয়রা চাঁদা চাওয়ার কারণে সেতুর কাজ স্থগিত ছিল। এর পরপরই স্থানীয় জনতা ভুয়া ভুয়া স্লোগান দেয়। উত্তেজিত জনতা তাকে ঘিরে স্লোগান দিতে শুরু করলে তিনি দ্রুত গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন। সারের দাবিতে নাটোরের নলডাঙ্গায় সড়ক অবরোধ করেছেন কৃষকরা। দুপুরে উপজেলার নলডাঙ্গা এলাকায় নাটোর আত্রাই আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তার পদত্যাগ দাবি করেন কৃষকরা। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও করতে গেলে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। সারের দাবিতে 2 দিন আগে উপজেলার মাধবনগরে কৃষকরা সড়ক অবরোধ করেছিলেন। আজ চুয়াডাঙ্গা, গাইবান্ধা, মোংলা, মাগুরা, সুন্দরবন ও কুমিল্লা মুক্ত দিবস। 1971 সালের এই দিনে অকুতভয় বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীকে হটিয়ে এসব এলাকা শত্রুমুক্ত করেন। 71-এর 7 ডিসেম্বর চুয়াডাঙ্গা শত্রুমুক্ত হয়। 6 ডিসেম্বর পাক বাহিনী মেহেরপুর থেকে চুয়াডাঙ্গায় এলেও মিত্রবাহিনী ও মুক্তিবাহিনীর শক্ত অবস্থানের কারণে 7 ডিসেম্বর জেলা ছেড়ে পালিয়ে যায়। মুক্ত হয় চুয়াডাঙ্গা। এছাড়া গাইবান্ধাও হানাদার মুক্ত হয় এদিন। 5 ডিসেম্বর থেকে গাইবান্ধায় মুক্তিযোদ্ধাদের সাথে পাক বাহিনীর তুমুল যুদ্ধ হয়। বীর প্রতীক মাহবুব এলাহি রঞ্জুর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা হামলা চালালে হানাদাররা পিছু হটে। গাইবান্ধাকে হানাদার মুক্ত ঘোষণা করা হয়। এদিকে আজ হানাদার মুক্ত হয় মোংলা ও সুন্দরবনও। 71-এ সুন্দরবনের 5টি ক্যাম্পে সেনা কর্মকর্তারা মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিতেন। সেখান থেকে মোংলা, রামপাল, মোড়লগঞ্জ, শরণখোলা ও পিরোজপুরে পাক বাহিনীর ক্যাম্পে হামলা চালানো হতো। 1971 সালের এই দিনে পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় কুমিল্লা। বিকেলে টাউন হল মাঠে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। অপহরণ ও মুক্তিপণের ঘটনা বেড়েছে সীমান্ত শহর টেকনাফে। এ নিয়ে ফুঁসছেন বাসিন্দারা। বিভিন্ন সময় মানববন্ধন সহ নানাভাবে প্রতিবাদ করে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হলেও আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর পদক্ষেপ নিচ্ছে না অভিযোগ স্থানীয়দের। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদিচ্ছা থাকলে এ সমস্যা দ্রুত সমাধান সম্ভব বলছেন রাজনৈতিক নেতারাও। টেকনাফের পাহাড় ও সাগর ঘেঁষা জনপদ জুড়ে মাথাচাড়া দিয়ে উঠেছে অপহরণ আতঙ্ক। টেকনাফ মডেল থানার তথ্য বলছে 2024 ও 25 সালের নভেম্বর পর্যন্ত অপহরণ মামলা হয়েছে 56টি। অপহৃত ভিকটিম উদ্ধার হয়েছে 85 জন এবং অপহরণকারী আটক হয়েছে 70 জন। অপহরণ আতঙ্ক ও পাহাড়ি সন্ত্রাসীদের দৌরাত্মের প্রতিবাদে গত বুধবার টেকনাফ মেরিন ড্রাইভের শাপলাপুর মেজর সিনহা চত্বরে সড়ক অবরোধ কর্মসূচি পালন করে টেকনাফের সাধারণ মানুষেরা। আন্দোলনকারীদের অভিযোগ, টেকনাফের মানুষকে নিরাপদ না করে পর্যটকদের ভোগান্তির কথা বলে আন্দোলনে বাধা দেয় আইন শৃঙ্খলা বাহিনী। স্থায়ীভাবে বন্ধের জন্য, যেহেতু আমাদের দিন দুপুরে এবং সন্ধ্যায় কোনো সময় আমরা আমাদের বাড়িতে নিরাপদ নয়। মানুষের জীবনের নিরাপত্তা নাই বাহারচড়ার মধ্যে। আমরা মানুষের জীবনের নিরাপত্তার যেন এনশিওর করে প্রশাসন, সেটির দাবি নিয়ে আজকে এখানে এসেছি। আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন রাজনীতি সচেতন মানুষ। এই অপহরণ, ইয়াবা এবং মাদক, পাশাপাশি মানব পাচার, এই 4টা জিনিস খুবই আমাদের জন্য
খারাপ অবস্থায় আছে। বিশেষ করে নীলাপয়টন এবং পাহাড়ছড়াতে এই কেন্দ্রে ইয়াটা বেশি হচ্ছে। পাহাড়ি এলাকায় যেভাবে অপহরণ হচ্ছে, এটা খুব বেশি আমরা উদ্বিগ্ন এবং আতঙ্কিত। দ্রুত অভিযান পরিচালনা আমরা প্রশাসনের কাছ থেকে আশা করছি। সব বাহিনীর সহযোগিতা নিয়ে এই বিষয়ে দ্রুত সমাধান করবে প্রশাসন। যারা যারা এর সাথে কাজ করে তারা যাতে দ্রুত, দৃশ্যত এবং কার্যকর আমরা একটি অপারেশন করতে পারি এবং যার মাধ্যমে প্রকৃত অপরাধীরা যাতে ধরা পড়ে সেই বিষয়ে যাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়, এই বিষয়ে আমরা সর্বাত্মক প্রচেষ্টা করব। দীর্ঘদিন ধরে সক্রিয় অপহরণ চক্রগুলো থেকে সাধারণ মানুষকে নিরাপদ করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা টেকনাফবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। বিদেশি প্রতিষ্ঠানের হাতে চট্টগ্রাম বন্দর তুলে দেওয়ার ইস্যুতে এবার মুখোমুখি অবস্থানে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ ও পুলিশ। বন্দর এলাকায় জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে বন্দর অভিমুখে লাল পতাকা মিছিলের কর্মসূচির ঘোষণা করেছে আন্দোলনকারীরা। আইন অমান্য করলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। গেল 11ই নভেম্বর বন্দর সংলগ্ন এলাকায় 1 মাসের জন্য মিছিল সভা সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করে সিএমপি। আদেশ শেষ হবে 12ই ডিসেম্বর। এর আগে গত 10ই অক্টোবর বন্দর এলাকায় 30 দিনের জন্য মিছিল সভা সমাবেশ ও মানববন্ধন নিষিদ্ধ করা হয়। গেল বৃহস্পতিবার বন্দর ইস্যুতে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার সময় আন্দোলনকারীদের লাঠিচার্জ করে পুলিশ। এরপর যমুনা, সচিবালয় ও আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ, গণজামায়াত ও মিছিল নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ। আগামী 10ই ডিসেম্বর দেওয়ানহাট থেকে চট্টগ্রাম বন্দর অভিমুখে লাল পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। বন্দরকে বিদেশিদের কাছে দেব না, এই কর্মসূচি আমরা ঘোষণা করা হয়েছে। আগামী 10 তারিখ সকাল 11টায় দেওয়ানহাট মোড়ে আমাদের সমাবেশ হবে। সমাবেশ থেকে বিক্ষোভ মিছিল এবং লাল পতাকা মিছিল নিয়ে আমরা বন্দরের দিকে যাব। আমরা জীবন থাকতে এই শ্রমিক শ্রেণী হাজার হাজার শ্রমিক বেকার হবে। আজকে এটা যদি বন্দর বিদেশে দেওয়া হয়, এই বেকারত্ব আমরা সামাল দিতে পারবো না। বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম সচল রাখতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। সেক্ষেত্রে কোনো সংগঠন তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যদি কোনো ধরনের কর্মসূচি দেয়, এটা আইনগতভাবে সঠিক হবে না। তারপরেও যদি দিয়ে থাকে, তাহলে আমাদের এই বন্দর নগরীর কার্যক্রমকে সচল এবং স্বাভাবিক রাখার জন্য পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা নেবে। গত 17ই নভেম্বর চট্টগ্রাম বন্দরের লালদিয়াচর পরিচালনার জন্য ডেনমার্কের এপিএম টার্মিনালসের সঙ্গে 33 বছরের চুক্তি করে সরকার। একই দিন পানগাঁও নৌ টার্মিনাল 22 বছর পরিচালনার জন্য সুইজারল্যান্ডের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়। এছাড়া চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির 7 দিনের দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। দুর্নীতি এবং আইন শৃঙ্খলা, যদি আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলার লাগাম টেনে ধরতে না পারি, তাহলে আমরা যে পরিকল্পনাগুলি গ্রহণ করেছি মানুষের স্বাস্থ্য নিয়ে, দেশের ভবিষ্যৎ সন্তানদের শিক্ষা ব্যবস্থা নিয়ে, নারী সমাজকে এম্পাওয়ার্ড করার জন্য, দেশের কৃষি ব্যবস্থা, প্রত্যেকটি পরিকল্পনা আমাদের বাধাগ্রস্ত হবে, স্লো হয়ে যাবে আমাদের। সেজন্যই আমাদের সরকার গঠনের সুযোগ পাওয়ার সাথে সাথে সর্বপ্রথমে আমাদেরকে নজর দিতে হবে, সর্বপ্রথমে আমাদেরকে ব্যবস্থা করতে হবে দুর্নীতির লাগাম কিভাবে আমরা টেনে ধরব। প্রিয় ভাই বোনেরা, তোমাদের হাতে যে লিফলেটটা দেওয়া হয়েছে, এই লিফলেটের মধ্যে একদম তথ্য দিয়ে উপস্থাপন করা হয়েছে যে বিএনপি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিল, তার আগে এই যেই স্বৈরাচারকে বিদায় করা হয়েছিল, সেই স্বৈরাচার যখন দেশ ক্ষমতায় ছিল, সেই সময় কিভাবে তারা দুর্নীতি ছেয়ে ফেলেছিল দেশকে, এবং 2001 সালে দায়িত্ব পাবার পরে কিভাবে খালেদা জিয়ার সরকার ধীরে 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 দুর্নীতির অবস্থার উন্নতি ঘটিয়েছিল।
দুর্নীতি থেকে ধীরে ধীরে কিভাবে দেশকে বের করে নিয়েছিল, একটি আন্তর্জাতিক সংস্থার যে অ্যানালাইসিস, সেই অ্যানালাইসিস একদম পুরা সুন্দরভাবে তোমাদের সামনে তুলে দেওয়া হয়েছে সেই লিফলেটটার মধ্যে। কাজেই আমরা দৃঢ়ভাবে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে তাহলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পক্ষেই সেটা সম্ভব। সেইটি করা সম্ভব একমাত্র কারণ আমরা অতীতে করেছি, আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে দেশের মানুষ দিলে ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা সেই কাজটি করিয়ে দেখাতে পারবো। বিক্ষোভের মুখে স্থগিত হলো বাকখালীর তীরে নদী বন্দরের জন্য দখলমুক্ত করা জায়গার সীমানা চিহ্নিতকরণ। গেল সেপ্টেম্বরে নদী বন্দরের জন্য স্থানীয় দখলদারদের থেকে উদ্ধার হয় 63 একর জমি। বুধবার এসব জমির সীমানা চিহ্নিতকরণের কাজ শুরুর কথা থাকলেও স্থানীয়দের বিক্ষোভের মুখে তা শুরু করা যায়নি। এদিকে সরকারি কাজে বাধা এবং নৈরাজ্য সৃষ্টির অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। কক্সবাজার শহরের বাকখালীর তীরে কস্তুরাঘাট ও খুরুশকুল সংযোগ সেতু এলাকায় নদীবন্দর নির্মাণকে ঘিরে দ্রুত পরিবর্তন হয়েছে তীরভূমির চিত্র। কয়েক মাস আগেও এখানে ছিল শতাধিক অবৈধ স্থাপনা। সেপ্টেম্বরে বাকখালী নদীর এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। দখলমুক্ত হয় নদীবন্দরের জন্য নির্ধারিত 63 একর জায়গা। কিন্তু গেল বুধবার নির্ধারিত জায়গার সীমানা চিহ্নিত করার কাজ শুরু করতে গেলে জমির মালিক দাবি করা বাসিন্দারা সড়ক অবরোধ, টায়ারে আগুন, এমনকি গাছ ফেলে বিক্ষোভ শুরু করে। ফলে বন্ধ হয়ে যায় সীমানা নির্ধারণের কাজ। ওনারা ওনাদের ক্ষমতার অপব্যবহার করে আমাদের জমিগুলো কেড়ে নিতে চাচ্ছে। স্বাধীন দেশে এটা কাম্য নয়। মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের একটা ফুল বেঞ্চের যে আদেশকে ওনারা তুচ্ছ-তাচ্ছিল্য করে আমাদের নিজস্ব মালিকানাধীন জমিগুলো তারা ঘেরাও করার জন্য তারা একটা পায়তারা করছে। আজকের দিন পর্যন্ত কাজ না ক্লিয়ার আছে, এরপরেও এরা আমাদের এই কাগজগুলোকে কোনো ধরনের বিবেচনায় কেন আনে না? আমাদের জায়গা আমরা দিব না, একে একে 3বার আমাদের কুমার ভেঙে দিছে, এখন ওরা অবৈধভাবে ঘিরতে আসছে। তবে রবিবার থেকে শুরু হয়েছে সীমানা চিহ্নিতকরণের কাজ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পরবর্তীতে নদী বন্দরের দখলমুক্ত বাকি জায়গার সীমানা চিহ্নিতকরণের কার্যক্রমের উদ্যোগ নেওয়া হবে। সীমানা পিলারের স্থাপনের কার্যক্রমটি করতে দেয়নি, তাদের নামে আমাদের কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মামলা হবে, রেগুলার মামলা হবে আদালতে। আমরা আমাদের কর্তৃপক্ষের এবং আমাদের যে মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করবো। আমরা আগামী 10 ডিসেম্বর পর্যন্ত চলবে কক্সবাজার নদীবন্দরের দখলমুক্ত জায়গার সীমান্ত চিহ্নিতকরণের কার্যক্রম। ডিবিসি নিউজ ডেস্ক। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিজেদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে নৌবাহিনী বদ্ধপরিকর, এমন মন্তব্য করেছেন বাহিনীটির প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সকালে চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে নৌবাহিনীর মিডশিপম্যান 2023 ব্যাচের প্রশিক্ষণ শেষে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে একথা বলেন তিনি। বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য 5000 নৌ সদস্যকে প্রস্তুত করা হয়েছে। আরও বলেন, বঙ্গোপসাগরে সমুদ্র সম্পদ আহরণ, ব্লু ইকোনমি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছে নৌবাহিনী। পাশাপাশি দেশের জলসীমায় দেশি বিদেশি জাহাজ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তাও বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন বলে জানান নৌবাহিনী প্রধান। 5000 নৌ সদস্যকে এই নির্বাচনকালে মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করেছি। একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নৌবাহিনীর প্রতিটি সদস্য সরকার ও নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালনে বদ্ধপরিকর। আগামী নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে কক্সবাজারের চকরিয়ায় হারবাং বাজারে নির্বাচনী পথসভায় তিনি আরও বলেন, দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে যাচ্ছে মানুষ। গণতন্ত্রপ্রিয় জনগণের দীর্ঘ রক্তাক্ত সংগ্রামে আওয়ামী লীগ ক্ষমতা হারিয়ে পালাতে বাধ্য হয়েছে। জানান, বিএনপি ক্ষমতায় গেলে একটি শক্তিশালী সমতাভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে উঠবে। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক 6 লেনে উন্নীত করাকে অগ্রাধিকার দেয়া হবে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হবে। এই নির্বাচন হবে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন। এই নির্বাচন আমাদেরকে অত্যন্ত সচেতনভাবে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। যারা দেশের শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়নের পক্ষে, তাদেরকেই আমাদের নির্বাচিত করতে হবে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা ও পথনাটক অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের আশিকা কনভেনশন হলে আলোচনা সভা হয়। প্রোগ্রেসিভের
নির্বাহী পরিচালক সুচরিতা চাকমার সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, নিপীড়ন বন্ধে আর্থসামাজিক ক্ষমতায়নে নারীর ভূমিকা অধিকার নিশ্চিত করতে হবে। একই সাথে খাস জমিতে বিধবা, একক নারী ও প্রান্তিক নারীর অধিকার আইনগতভাবে স্বীকৃতি ও কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। এছাড়া নারী কৃষককে আনুষ্ঠানিক স্বীকৃতি ও সরকারি কৃষি কার্ড, ঋণ, ভর্তুকি, প্রশিক্ষণের মাধ্যমে তাদের অংশগ্রহণ নিশ্চিতের দাবিও করেন বক্তারা। রাঙামাটিতে কিশোর গ্যাং, মাদক কারবারি ও অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে মানববন্ধন হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সচেতন রাঙামাটিবাসীর আয়োজনে এই মানববন্ধন হয়। এতে অংশ নেন সামাজিক সংগঠনের নেতারা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তারা বলেন, রাঙামাটি পৌর এলাকা একসময় ছিল শান্ত নির্ভেজাল শহর, কিন্তু নেশার কারণে তরুণরা মৃত্যুর দিকে যাচ্ছে। কিশোর গ্যাংয়ের কারণে সমাজে অশান্তির সৃষ্টি হচ্ছে। রাঙামাটি শহরকে নিরাপদ রাখতে কিশোর গ্যাং ও তাদের আশ্রয়দাতাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। চট্টগ্রামে কর্মরত টেলিভিশন চিত্র সাংবাদিকদের সংগঠন টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইস্পাহারি বেস্ট রিপোর্টিং ও ডকুমেন্টারি অ্যাওয়ার্ড 2025-এর বাছাই কাজ শেষ হয়েছে। নগরীর জামাল খান মোমিন রোডের একটি হলরুমে এর সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। এবছর 15 জন প্রতিবেদকের 15টি প্রতিবেদন এবং 14 জন ক্যামেরা পার্সনের 14টি ডকুমেন্টারি জমা পড়ে, যা মানসম্মত সাংবাদিকতার ইতিবাচক প্রতিফলন। পুরো আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে ইস্পাহানি মির্জাপুর চা। আগামী 21শে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ ও পুরস্কার প্রদান করা হবে। সেন্ট মার্টিন দ্বীপে 2 দিন ব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন কেওক্রাডং বাংলাদেশ। এটি দ্বীপে তাদের 15তম পরিচ্ছন্নতা উদ্যোগ। এই উদ্যোগে সহযোগিতা করেছে ইউনিলিভার বাংলাদেশ। অভিযানে 4 শতাধিক স্বেচ্ছাসেবী, স্থানীয় বাসিন্দা, বিভিন্ন পেশাজীবী ও শিক্ষার্থীরা অংশ নেন। 2 দিনে প্রায় 1850 কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে টেকনাফে নেওয়া হয়। সংগঠনের সমন্বয়কারী মুনতাসির মামুন জানান, প্লাস্টিক বর্জ্য না সরালে এর প্রভাব বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। সেন্ট মার্টিনের ইউপি সদস্য সৈয়দ আলম জানান, গত 15 বছর ধরে কেওক্রাডং বাংলাদেশের এমন উদ্যোগ দ্বীপের সৌন্দর্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এন মোহাম্মদ গ্রুপ, ডিবিসি চট্টগ্রাম সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।